এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর এবং আপনাদের মতো আমরাও সংবাদ মাধ্যম থেকে সমস্ত জায়গা থেকে যা খবর সংগ্রহ করেছি, তাতে করে জানা যাচ্ছে যে আগামী সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটি বেরোতে চলেছে এবং সেটি প্রায় 25 লক্ষের বেশি এবং তাতে যা বাদ পড়েছে সেটির সংখ্যাও প্রায় 8-9 লক্ষের বেশি। এই সবটাই সূত্রের মারফত খবর, কাজে অ্যাকিউরেট হিসেব এখনো পর্যন্ত কারোর হাতেই নেই যতক্ষণ পর্যন্ত না তালিকাটি প্রকাশিত হচ্ছে। কিন্তু এই সূত্রে তার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। আর এই পুরো সাপ্লিমেন্টারি লিস্ট এবং এসআইআর সূত্রে রাজ্যের শাসক দলের এই মুহূর্তে ঠিক কি অবস্থা, সেই সমস্ত কিছুর পয়েন্টগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথম প্রশ্ন হচ্ছে, আগামী সোমবার এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। আগামী সোমবার ঠিক কি? আগামী সোমবার 23 তারিখ। এই 23 তারিখই কিন্তু মানে সোমবারেই কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের মহা গুরুত্বপূর্ণ এসআইআর মামলার হিয়ারিং। এই মামলাটি কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা সেই মামলা, যে মামলাটি করতে গিয়ে সেই মামলাটি প্রকারান্তরে শাসক দলের বুমেরাং হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট চাক না চাক এই পুরো প্রসেসটার মধ্যে ঢুকে পড়ে এবং এই মুহূর্তে অভূতপূর্ব স্বাধীন ভারতবর্ষের এক অভূতপূর্ব রাজনৈতিক এবং প্রশাসনিক বা নির্বাচনী একটি প্রেক্ষিত তৈরি করে এই প্রথম সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা সুপ্রিম কোর্টের নির্দেশে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে, হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিচারকদের দ্বারা এই এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট স্ক্রুটিনি, চেকিং ইত্যাদি পর্ব চলছে, যা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। এখন আমাদের কাছে সূত্র মারফত যা খবর, এই দিন এই 23 তারিখে কিন্তু আরো বেশ কয়েকটি প্রশ্ন ওই সওয়াল জবাবে সুপ্রিম কোর্টের সামনে উঠতে চলেছে। সেগুলি কি আপনাদের সামনে আনছি সেগুলো। তার আগে বলি, সূত্র মারফত এটাও জানা গেছে এবং আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এতক্ষণে জেনেছেন যে এই যে প্রায় 27 লক্ষ মতো তালিকা, 25 লক্ষ প্লাস আর কি, ধরা যাক 27 লক্ষ তালিকা এই বেরোতে চলেছে এবং সেটা সোমবার। নির্বাচন কমিশন সূত্র থেকে এটাও জানা গেছে যে এর পরের তালিকাগুলো প্রতি শুক্রবার বার করা হবে। হিসাব করে আপনাদের হাতে সামনে ফোন আছে, ক্যালেন্ডার আছে, দেখে নিন। হিসাব মতো 6 এপ্রিলের আগে, মানে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, যেটা শেষ দিন, তার আগে কিন্তু আর মাত্র 2খানা শুক্রবার পাওয়া যাচ্ছে। ব্যালেন্স পেন্ডিং লিস্ট তাহলে কতটা থাকছে? 23 লক্ষের মতো। তাহলে আর এই মাঝখানে সংখ্যাটা গুনে নিন, দিন সংখ্যাটা 13 দিন মতো থাকছে। তাহলে এই 13 দিনে প্রায় 2 লক্ষের মতো কেস কি নিষ্পত্তি করা সম্ভব হবে? জানা নেই, হতেও পারে। কিন্তু এই যে গতিতে এই 27 লক্ষ প্রকাশিত হতে চলেছে, সেই গতির সঙ্গে যদি আপনি অঙ্কের হিসাবটা মেলান, দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ বা তথ্য কতটা উঠে আসলো তার পরিমাণ, তাতে কিন্তু ওই 13 দিনের অঙ্কটা মেলে না। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে, এই তালিকা সুপ্রিম কোর্ট কেন
ওই 23 তারিখটাকেই বেছে নিচ্ছে বার করার জন্য, যদি বার হয় 23 তারিখে। আবার এখানেও একটা টাইমিং এর ব্যাপার আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাটির হিয়ারিং ঠিক কটার সময় উঠবে সে মামলা লিস্টিং এর উপর নির্ভর করে, এবং আগের মামলাগুলিতে বিচারকদের সওয়াল জবাবে যতটা টাইম যায় তার উপর ডিপেন্ড করে যে পরবর্তী মামলাটি ঠিক কটার সময় উঠতে চলেছে। লাইভ টেলিকাস্ট তো সকলে দেখতেই পাবেন, কিন্তু সরি, এই যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট লাগছে। তার কারণ এক হতে পারে নির্বাচন কমিশন সকাল 10টার আগেই হয়তো প্রকাশ করে দিতে পারে, কারণ এটা তো নির্বাচন কমিশন একা প্রকাশ করবে না, এটা তো হাইকোর্টের প্রধান বিচারপতিও প্রকাশ করবেন, কারণ বিষয়টা আর নির্বাচন কমিশনের হাতেই নেই এই পুরো বিষয়টা। তাহলে সেইটা তারা কটার সময় করতে চলেছেন, হিয়ারিংটা হয়ে যাওয়ার পর কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা কি যে ওই সওয়াল জবাবটা হয়ে গেল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা অবজারভেশন হোক বা রায় হোক, যা হোক একটা কিছু পাওয়া গেল, নেক্সট গুলি সম্পর্কে, ভোটের ভবিষ্যৎ সেটা সম্পর্কে, তারপর এই তালিকা প্রকাশিত হলো, এটাও হতে পারে কিন্তু। এবং এখনো পর্যন্ত যা গতিবিধি দেখা যাচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কেন? প্রথম কথা, হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে যখন জিনিসটা চলছে, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতিরও কিন্তু একটা কি বলবো, এই যে পরিমাণ গতিতে কাজটা চলছে সেখানে, এবং যে পরিমাণ জজ সাহেবদের দিয়ে এই কাজটাকে তোলা হচ্ছে, সেখানে সেই পরিমাণ বাড়ানোর প্রয়োজন হতে পারে কাজটাকে দ্রুত তুলে আনবার জন্যে। কারণ আমরা ওই যে সময় এবং কাজের অঙ্ক স্কুল লাইফে করেছি, তাতে শ্রমিক বেশি বাড়িয়ে দিয়ে কাজের দিন সংখ্যাকে কমিয়ে আনার অঙ্ক তো আমরা অঙ্ক বইতে করেছি, সিম্পল সেই অঙ্কে। এর সাথে বেশ কিছু শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম জায়গা থেকে, এবং নাকি কোনো সংগঠন এবং কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালি ওই দিন সুপ্রিম কোর্টে এই মামলাটি নতুন পার্টি হতে পারেন। কেন? ওই সেই একই প্রশ্ন, যে প্রশ্ন আমরা মানুষের ভাষায় বারবার তুলেছি, যে এই তালিকাটি শেষ হয়ে গেলে, মানে প্রকাশিত হলে, একজনের প্রার্থী হওয়ার অধিকার, যদি যদি এই তালিকাটি পুরোপুরি প্রকাশ না করা যায় বা একদম দিনের দিন গিয়ে প্রকাশিত হয় যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া, তাহলে কোনো ব্যক্তি যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাহলে সে কিভাবে মনোনয়নপত্র জমা দেবে, এই প্রশ্ন উঠতে পারে ওই দিনকে। তেমনি এই প্রশ্ন উঠতে পারে যে ব্যালেন্স কাজের সময়সীমাকে কিভাবে কমিয়ে আনা যায়। তেমনি যেটা আমরা মানুষের ভাষার তরফ থেকে জানাচ্ছি, যে হিয়ারিংটা, সেই লাস্ট হিয়ারিংটা শুনে আমাদের যা মনে হয়েছিল, যে সুপ্রিম কোর্ট বলেছে যে এখনো পর্যন্ত যা ডিলিট, এখনো পর্যন্ত যা উঠছে তা উঠছে। পরবর্তীতে এই যে অনেকেই বলছেন যে ট্রাইব্যুনালের কথা, ওই হিয়ারিংটি সবাই যদি আর একবার করে শোনেন, অনুরোধ থাকলো, সেখানে কিন্তু প্রধান বিচারপতি এই কথাটা উল্লেখ করেছিলেন সওয়াল জবাবের প্রায় শেষের দিকে, একদম শেষের দিকটাতে, যে এখনো পর্যন্ত যাদের নাম ওইভাবে উঠবে এই সাপ্লিমেন্টারি লিস্টে, তাদেরটা উঠলো, আর যাদেরটা ডিলিট তাদেরটা ডিলিট। ট্রাইব্যুনাল মানে রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে এই যারা বাদ পড়বে তাদের আবেদন করবার জায়গাটা কোথায়, একদম সওয়াল জবাবের শেষ দিকটাতে। তখন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা ঠিক করেন, এবং সেখানে নির্বাচন কমিশনও সম্মতি জানায় যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যারা আছেন তাদের তত্ত্বাবধানে ট্রাইব্যুনাল গঠন করা হবে,
যাতে এই যাদের নাম ডিলিট হয়ে যাবে তাদের যদি কোনো রকম আবেদন করবার ইচ্ছা থাকে তারা আবেদন করতে পারবে। এইখানে কিন্তু একটা সূক্ষ্ম বোঝা না বোঝার জায়গা থাকতেও পারে, সেইটাও কিন্তু তার যে ক্ল্যারিফিকেশন সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে আগামী দিন সোমবার দিন উঠতে পারে। এবং ভোটদাতাদের এই যে যারা কিনা আগের লিস্টে বাদ পড়েছেন, যাদের ওই যে ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছিল 28 ফেব্রুয়ারি, তাতে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে যারা প্রকৃত ভোটার মনে করছেন তারাও, তাদের অবস্থাটা কি হবে, কতটা নাম উঠছে কতটা নাম উঠছে না, এই সমস্ত সওয়াল জবাবও কিন্তু ওই দিনকে উঠতে পারে। এটা ছিল আমার বক্তব্যের একটা প্রথম মানে সারমর্ম বলবো না, প্রেক্ষিত যে আজকের আলোচনাটা। কিন্তু এর ফলবশত যে যে ঘটনাগুলো আমরা অনুমান করছি যে আজকে এই শাসক দল এসআইআর প্রসেসকে বিরোধিতা করেছে একদম প্রথম থেকে, যখন পশ্চিমবঙ্গের এসআইআর হয়নি, শুরুই হয়নি, তখন থেকে এর বিরোধিতা শুরু করেছে এবং তখন থেকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা বিভিন্ন রকম চেষ্টা, এবং পরবর্তীতে কারণ নাম বাদ দিতে দেব না এই স্লোগান দিয়ে কিন্তু তারা আন্দোলনটা করেছিল। এবং বিভিন্ন জায়গায় সে সমস্ত এত বারবার বলে অসংখ্যবার সকলেরই জানা, বিভিন্ন বিডিও অফিস, বিভিন্ন হিয়ারিং সেন্টারে প্রচুর পরিমাণে বাধা দানের চেষ্টা হয়েছে। এবং ইম্পর্টেন্টলি যেটা নিয়ে রাজ্যের বিরোধী দল অভিযোগ করেছে একাধিকবার, যে এই যে পরিমাণ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে প্রচুর প্রকৃত মানুষের নামও বাদ গেছে, কিন্তু কাজটা করেছে কারা? কাজটা করেছে তো ওই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, সেই সরকারের আন্ডারে থাকা যে প্রশাসন, তার যে কর্মচারীরা, তারাই তো সেটা করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে গাফিলতিগুলো, এই গাফিলতিগুলোর জন্য তারা মানে বেশ কয়েকজন অফিসার আধিকারিক এইআরও এরা তো সাসপেন্ডেড হয়েছে, বিভিন্ন রকম শাস্তি দিয়েছে, এবং নির্বাচন কমিশন এমসিসি চালু হয়ে যাওয়ার পরে একের পর এক বিভিন্ন রকম প্রশাসনিক রদবদল ঘটাচ্ছে। কিন্তু এদের এই যে পুরো মানে ইকোসিস্টেমটা এতটাই মোহতাতে, আজকের খবর কি এমন এমন ডিএম আছে যাদের এই যে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে লাস্ট দিন, দেওয়ার পরে নতুন ডিএমদের অ্যাপয়েন্ট করেছে, তারা মানে পুরনো ডিএমরা তাদের বাংলো ছাড়তে চাইছে না। এই জায়গায় পৌঁছে গেছে এদের নির্লজ্জতাটা, বলতে বাধ্য হলাম এই ভাষাটা। তেমনি এর সাথে কি জড়িত নয় আর একটা ভোটের বিশেষ অঙ্ক, সেই অংশটা বলতে গেলে আর সামান্য কিছুটা সময় লাগবে, একটু আপনারা ভেবে দেখুন। এই শাসক দল, এই সংখ্যালঘু যে সমস্ত মানুষরা ছিলেন, তার মধ্যে প্রচুর বিদেশি সংখ্যালঘু ছিলেন। আমাদের দেশের যে সমস্ত সংখ্যালঘু মানুষরা আছেন, এই কথাটা কিন্তু তাদের জন্য বলা নয়, কিন্তু সামগ্রিকভাবে এই তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘুদের বলেছিল যে একটা নামও বাদ দিতে দেবো না। এই যে যাকে বলে গ্রাম্য ভাষায় হুজিয়ে দেওয়া, মাতিয়ে দেওয়া বা উস্কিয়ে দেওয়া, তার কতটা সত্যাসত্য আছে, ভিত্তি আছে, আইনি ব্যাখ্যা আছে, সেটার দিকে নজর না দিয়ে ভেবেছিল এই যে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা, ও এইআরও তো আমার, ইয়ারও তো আমার, বিএলও তো আমার, এইটা ভেবে ভেবে ফেলেছিল যে ও যেন তেন প্রকারানো এদের এই কিছু না কিছু একটা করে ফেলবো, রেখে দেব, এবং সেই প্রতিশ্রুতি তারা তাদেরকে দিয়েছিল। আজ পবিত্র ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পবিত্র ঈদের নামাজ, আমি নিজে হিন্দু হতে পারি, মুসলিম না হতে পারি, কিন্তু তাদের একটি উপাসনা, পুরো রমজান মাসের শেষে রোজার পরে তাদের একটি উপাসনা, তাদের প্রার্থনা সভা সেটা বলা যায়, সেখানে গিয়ে যে কুরুচিকর ভঙ্গিতে পুরো সেই নামাজের মানে পবিত্র অনুষ্ঠানটাকে একটি রাজনৈতিক কুৎসা মঞ্চে পরিণত করলেন, এর থেকে কি প্রমাণ হলো যে এরা এই শাসক দল নিজেরা প্রায় ডিসব্যালেন্স হয়ে গেছে।
তার কারণ কি? এই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি দিয়ে এসআইআর এর প্রথম থেকে যে কারণ নাম বাদ দিতে দেবো না, কারণ নাম বাদ দিতে দেবো না, আদপে তো বাদ গেছে। ভুয়ো ভোটারের নাম বাদ গেছে, মৃত ভোটারের নাম বাদ গেছে, বিদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী তাদের নাম বাদ গেছে, ডুপ্লিকেট বাদ গেছে। কিন্তু প্রথম থেকেই শাসক দলের দেখবেন যে এই লাস্ট কয়েকটা প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, একটি কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। সেটা বলতে কি উনি আরো মাত্রা চড়িয়ে ধর্ণা মঞ্চ থেকে বলে দিলেন যে একটি নির্দিষ্ট কমিউনিটিকে যদি উনি বলে দেন তাহলে তারা 1 সেকেন্ডে আর একটা কমিউনিটিকে ... কারণ এই ইউটিউব মানে কন্টেন্ট পলিসিতে আটকে যাচ্ছে, মানে ওনার এই ভাষাগুলো, এগুলো যদি মুখ দিয়ে এখানে বলি তাহলে এই 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 এপিসোড মানে এপিসোডের ওপর আঘাত এসে যেতে পারে ইউটিউবের কন্টেন্ট পলিসি থেকে। কাজে বলছি না, সেটা সকলেই জেনেছেন, দেখেছেন। এইভাবে ফিনিশ করে দেওয়া যায় কি? কারণ তারা প্রতিশ্রুতি রাখতে পারেনি একদম রুট লেভেলে, একদম রুট লেভেলের এই মানুষগুলির কাছে, এই সংখ্যালঘুদের কাছে ঠিক আছে নাম তুলে দেবো, ও যেভাবে হোক নাম তুলে দেবো, আমরাই আইন, আমরাই সংবিধান, আমরাই এইখানকার সবকিছু। সেইখানে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠুকতে গিয়ে পুরো জিনিসটা বুমেরাং হয়ে গেল। সুপ্রিম কোর্ট চিনিয়ে দিল সংবিধান কাকে বলে। সুপ্রিম কোর্ট বলে দিল এসআইআর বন্ধ করার কোনো জায়গাই নেই, হবে ওটা। উল্টে এই যে লাস্ট দিনের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট এটাও স্মরণ করিয়ে দিল এই যে জাজরা যা করছে তাদের নিয়ে যদি প্রশ্ন তোলো, তাদের কাজ নিয়ে, তাহলে কিন্তু মানে এমন জরিমানা করব যাতে কিনা মনে থাকবে, এমন শাস্তি প্রয়োগ করব যা মনে থাকবে। এই শাসক দলেরই একজন লয়ারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কাজেই এই পুরো যে সাজানো ছকটা একদম পুরো ভেঙে চুরে তছনছ। ফলত যেটা হতে চলেছে, যেটা আমাদের কাছে সূত্রের খবর, দলে দলে দল ছাড়ো। ওয়াকআপ নিয়ে ভুল বোঝানো হয়েছিল, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, তার ফল সংখ্যালঘু মুসলমানরা কিভাবে ভোগ করছে সেটা তারাই জানে। ডিসেম্বর পর্যন্ত পুরো পোর্টালকে এই রাজ্যে চালু করতে দেওয়া হয়, পরবর্তীতে চালু করে সেইটাকে তার সময়সীমাটাকে বাড়িয়েছিল কে? তাও আবার বিপক্ষ দল, তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সময়সীমাটাকে বাড়িয়েছিলেন। কি বলে, কবরস্থানের যে জমি জায়গা সেটা 1 নম্বর খতিয়ান মানে ভেস্ট হিসেবে করা, ঘোষণা করা। এইগুলো কিন্তু সংখ্যালঘুদের মানে একদম হৃদয়ে গিয়ে লেগেছে। সঙ্গে তাদের যে বেসিক মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সমস্ত জায়গাতে তাদের পিছিয়ে থাকা, পাশাপাশি নওশাদ সিদ্দিকীর দীর্ঘদিন ধরে ধীরে 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 উঠে আসা এবং একটা মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করা, তার পাশে ঘটে গেল আর একটি অংশ হুমায়ুন কবিরের ওই কি বলে জনতা উন্নয়ন পার্টি। এবং জনতা উন্নয়ন পার্টিটা ওখানে ইম্পর্টেন্ট না, ওনার ওই ডাক দেওয়া বাবরি মসজিদ যেটা, সেইটা এই মুসলিম সমাজকে কিন্তু একত্রিত করলো। এবং তার সাথে যে পরিমাণ নাম প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে, কেন যে পরিমাণ নাম বলছে, আরে প্রার্থী তো হবে একজন, কিন্তু এই দলটি কি করেছিল, প্রত্যেকটি মোড়ের মাথায় একজন করে সভাপতি, একজন করে সেক্রেটারি, পারলে একটি ক্লাব ঘর তৈরি হচ্ছে, সেখানে গিয়েও পার্টির একজন সভাপতি, পার্টির একজন সেক্রেটারি, প্রত্যেক পাড়ায় মহল্লায় নাকি ওই দলের একটা সেক্রেটারি, একটা সভাপতি, এই ধরনের। তাহলে এই প্রত্যেকটি টুকরো 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 গোষ্ঠীতে কিন্তু ভাগ হয়ে ছিলই আগের থেকে তাসের ঘরের মতো। এবার এই প্রত্যেকটি গোষ্ঠী তো চাই যে তাদের তরফ থেকে একজন এমএলএ টিকিট পাক, তা তো হয়নি। এই না হওয়ার ফল কি হতে চলেছে, যেটা সূত্রের মারফত আমরা জানতে পারছি, ওই আগের এপিসোডেও সেটা বলেছিলাম যে একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ঈদের পরে ওই তাসের ঘর একদম হুড়মুড় করে ভেঙে পড়তে চলেছে। এবং দলে দলে দলত্যাগ, দলে দলে
যোগ দিন না, দলে দলে দলত্যাগ। কোথায় যোগ দেবেন তারা, সেটা তাদের ব্যাপার, তারা জানেন, আগামী দিনে আমরাও জানতে পারবো। কাজেই এই ঘটনাবহুল সপ্তাহ কেন বলছি, কারণ 24 তারিখে কিন্তু 23 তারিখে এই এসআইআর এর হিয়ারিং হয়ে যাওয়ার পর 24 তারিখে রয়েছে কিন্তু আবার সেই আইপ্যাক কাণ্ডের, ইডি আইপ্যাক কাণ্ডের হিয়ারিং। এই সমস্ত দিকে আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখুন। মানুষের ভাষার পর্দায়, মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের সুচিন্তিত মতামত পাঠান। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।